সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, হাসিনার ষড়যন্ত্র প্রতিরোধে দ্রুত নির্বাচনের তাগিদ নেতাদের। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের সহায়তা কার্যক্রমের উদ্বোধন। ডেভিল হান্টে গাজীপুরে এ পর্যন্ত আটক 182, নতুন 2 মামলায় আনিসুল পলক সহ আসামি 7, রিমান্ডে সাবেক আইজিপি। এবং শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ। নতুন বাস চলাচল পদ্ধতিতে শ্রমিক মালিক পক্ষের অসন্তোষ, সড়কে গণপরিবহন কম। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শরীফ রওশন। নাফি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন সরকার প্রধান উপদেষ্টাদের হাতে যে দায়িত্বটা এসেছে, সেই দায়িত্বের পর থেকে কিন্তু বিএনপি বলে আসছে যে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা, যাতে করে শেখ হাসিনার ফাঁদে যাতে পড়তে না হয়, সেজন্যই কিন্তু তারা বারবার বলছে যে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। এবং এর আগে আমরা দেখেছি যে নির্বাচন না দেরি করে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের পথেও যেন না যায়, সেদিকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেইভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রওশন, রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এই মন্তব্য করেন এবং এদিকে আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় যাচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এই নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো। বিএনপি চাইছে আগস্টের মধ্যে নির্বাচন, অন্যদিকে সংস্কারের জন্য যৌক্তিক সময় চাইছে সরকার। আর এই নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকটি অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান ও স্পষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারে দলটি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আরও থাকবেন খন্দকার মোশাররফ হোসেন ও সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচন দেরি করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের পথে সরকার যাচ্ছে কিনা সেদিকে ডক্টর ইউনূসকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়া, এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়, জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে এই টেবিল হার্ট সময় মতো কেন করা হলো না। সোমবার প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী চালক দলের প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব বলেন। অন্যদিকে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলে দ্রুত নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের দাবিতে বিএনপি আবার রাস্তায় নামবে। যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা। শারমিন পুতুল, এখন, ঢাকা। জাতিতে রূপান্তরিত বিভেদ নয়, ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের সরকারি সহায়তা কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের ইতিহাসের স্রষ্টা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এ সময় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে শহীদ পরিবারের কাছে সহযোগিতা চেয়ে বলেন, তাড়াহুড়ো করে বিচার করলে তা সঠিক বিচার নাও হতে পারে। তাই ন্যায্য বিচারের দাবিতে তিনি হতাহত এবং তাদের পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্য এবং আহতদের মধ্যে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। আর তা না হলে
আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের উপর জলকামান ও লাঠি চার্জ করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, এই যে আন্দোলনে যে শিক্ষকরা এসেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬,০০০-এর মতো প্রার্থী যারা শিক্ষক নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তাদের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট গত সপ্তাহে। তারা এখানে জড়ো হয়েছেন সকাল থেকে শাহবাগ, এবং তারা দুপুরের দিকে এই শাহবাগের যে মূল সড়ক, সেই সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার পরেই এখানে কিছু সময় পর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে জলকামান নিক্ষেপ করে এবং একই সঙ্গে জলকামানের পাশাপাশি এখানে লাঠিচার্জ করা হয় এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এরপরে একাংশকে ছত্রভঙ্গ করতে পারলেও পরবর্তীতে আবার প্রাথমিক যে শিক্ষকরা যারা রয়েছেন, সহকারী শিক্ষকরা, তারা এসে আবার জড়ো হয়েছেন। বিশেষ করে যারা নারী প্রার্থী রয়েছেন, এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যারা উত্তীর্ণ হয়েছিলেন, তারা এখানে অবস্থান করছেন। একটু আগে তাদের উপরে জলকামান ছোড়া হয়েছে, তারপরও তারা এই অবস্থান ছাড়ছেন না এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে সব সড়কেরই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। যদিও আন্দোলনরত যে শিক্ষকরা এখানে রয়েছেন, তারা তাদের মতো করে অবস্থান নিচ্ছেন এবং তারা কোনোভাবেই শাহবাগের যেই মূল সড়ক, সেই সড়ক ছেড়ে যাচ্ছেন না। এর পাশেই আরেকটি আন্দোলন হচ্ছিল, যেটি হচ্ছে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যারা বেসরকারি হাই স্কুলগুলোতে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা নিয়োগ পেয়ে থাকেন, সেই শিক্ষকরা যারা 1 থেকে 12তম নিবন্ধিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন সময়, কিন্তু তারা নিয়োগ পাননি। তারা বলছেন দুর্নীতি, অনিয়ম, বৈষম্যের কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তারা নিয়োগের দাবিতেও সকাল থেকে শাহবাগের এই জাদুঘরের সামনে তারা আন্দোলন করছিলেন। দুপুরের দিকে তারা এসে শাহবাগের মূল সড়কের সামনে অবস্থান নিলে তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারাও এখানে খণ্ড খণ্ড আকারে অবস্থান করছেন। তবে এখন সড়কের মূল যে জায়গা, সড়কের মাঝখানে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন নিয়োগ পাওয়ার জন্য, সেই শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদেরকে এখান থেকে দফায় দফায় সরে যাওয়ার কথা বললেও তারা সরেননি। তারপরেও তাদের উপরে পানি মারা হয়েছে, এখানে লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপরে এখানে গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। তারপরও এখান থেকে যেটি বলা হচ্ছে যে তারা সরবেন না এবং তারা সেভাবে অবস্থান করছেন। পুলিশ কয়েক দফা চেষ্টা করেছে এই শিক্ষকদের যারা এখানে রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার জন্য, তারপরও তারা এখান থেকে সরে যাননি এবং কাউকে এখান থেকে তারা শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কাউকে ধরার চেষ্টা করছেন। এবং এখান থেকে এই যে যারা শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, তাদের দাবি হচ্ছে যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ তারা মানছেন না। মূলত হাইকোর্টের আদেশের বিরুদ্ধেই তারা সড়কে অবস্থান নিয়েছেন। এখন তারা সড়কের মাঝখানে অবস্থান করছেন। অন্যদিকে পুলিশ চারোদিকেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। দফায় দফায় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে, পুলিশ জলকামান নিক্ষেপ করছে। শাহবাগের এই হচ্ছে অবস্থা। এখানে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ চেষ্টা করছে সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য। নাফি, শাহবাগে শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান। এদিকে রাজধানীর 21টি বাস রুটে বাস চলাচল পদ্ধতিতে অসন্তোষ, বাস শ্রমিক মালিকদের সংঘর্ষের ঘটনা সহ নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আমরা জানাবো এবার সেই তথ্য। এই বিষয়ে উত্তরের আজমপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব ইবনে রিয়াজ, আপনি জানাবেন যে কোন কোন ইস্যুতে মতবিরোধ বাস মালিকদের মধ্যে, আর বাস চলাচল স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা কর্তৃপক্ষ? রওশন, একটা বাস ঢাকা শহরের গণপরিবহনের সুশৃঙ্খলা ফেরাতে যে প্রত্যেকটি সেক্টরকে যে এক হয়ে কাজ করতে হয় এবং সেটি যদি
না করতে পারে, এখানে যদি কোনো মতৈক্য তৈরি হয় কিংবা একজন যদি আরেকজনের দাবি যদি না মানে, তাহলে যে সেখানে কোনোভাবেই ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, সেটি যেন আবারও প্রমাণিত হতে যাচ্ছে। আপনি বলছিলেন যে গণপরিবহনে স্বাভাবিক রয়েছে কিনা। স্বাভাবিক বলতে গণপরিবহন আজকে রাস্তায় অনেকটাই কম। আপনি জানেন যে মাত্র কয়েকদিন আগেই এই ঢাকা মালিক সমিতি যারা আছেন সড়ক পরিবহনের, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে গাজীপুর থেকে যে বাসগুলো ঢাকায় প্রবেশ করে 21টি রুটে কাউন্টার এবং ই টিকিটিং সিস্টেম তারা পদ্ধতি চালু করে। কিন্তু এই পদ্ধতি একটা সমন্বয়ের যে বড় একটা অভাব ছিল, সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানকার ভিআইপি পরিবহন যেই বাসটি নিউ মার্কেটে চলাচল করে, নিউ মার্কেট রুটে, সেই বাসটি গতকাল পর্যন্ত কাউন্টার থাকলেও আজকে তারা কাউন্টারে যাত্রী তুলছে না। আপনি নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবেই যাত্রী তুলছে। তাদের কিন্তু কাউন্টারে যাত্রী তোলার কথা ছিল, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? চালক এবং হেল্পারের যেটি অভিযোগ, সেটি গত 4-5 দিন ধরে যে তারা গাড়ি চালিয়েছে, তারা কোনো বেতন পাননি এবং বেতন না পাওয়ার কারণে তারা যেই সংসার চালানোর যেই খরচটা, কারণ আপনি জানেন যে এই শ্রমিকরা কিন্তু প্রতিদিন ইনকাম করে, প্রতিদিন তারা সংসার চালায়, খরচটা সেখান থেকেই আসে, কিন্তু সেটা না থাকার কারণে তারা শেষ পর্যন্ত আজকে বাস না চালানোর তারা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে অনড় রয়েছে এখন পর্যন্ত। আমি রাস্তায় যেটা দেখতে পাচ্ছি, রায়দা পরিবহন, সেটি সায়দাবাদ পর্যন্ত চলাচল করে, সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ভিক্টর অনেক কম চলাচল করছে। বাকি 2-1টা পরিবহন তাদের বাস চলাচল স্বাভাবিক রাখলেও সড়কে বাস চলাচল কম। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা ভুক্তভোগী যাত্রী, তারা বলছে যে তারা সঠিক গন্তব্যে যাওয়ার যে নির্দিষ্ট বাস, সেটি তারা পাচ্ছে না। তো আমার কাছে এই ছিল উত্তরার আজমপুর থেকে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন টেবিল হান্ট। এতে দুদিনে শুধুমাত্র গাজীপুর থেকে আটক করা হয়েছে 182 জনকে, যার মধ্যে রোববার রাতে সাবেক এমপি সহ আটক করা হয় 100 জনকে। এছাড়া বগুড়া, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় অর্ধ শতাধিক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে একের পর এক ধরা পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর জালে আটকা পড়ছে বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ 100 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাতে শ্রীপুরের তেলিহাটি এলাকার একটি ফ্ল্যাট থেকে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে। অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে আটক করে। এ নিয়ে গত 2 দিনে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরেই 182 জনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের পুলিশ কমিশনার জানান, ডেভিল হান্ট কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে অভিযানে গ্রেপ্তারের আওতায় আনা হবে। যারা এই দেশকে অস্থিতিশীল করবে, যারা জনগণকে ঘুমাতে দিতে চায় না, যারা জনগণকে অস্থিতিশীল করতে চায়, হুমকি দিতে চায়, তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি কোনো দলের না, এটি কোনো আওয়ামী লীগের না, অন্য কোনো দল না। এটি যারা জনগণকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্থানে চালানো হচ্ছে তল্লাশি। নগরীর বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে 3 জনকে। এদিকে ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। রাতভর হাতিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বন্দুক ও দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়। কোস্টগার্ডের কর্মকর্তা জানান, সুন্দরবনকে ডাকাতমুক্ত করতে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে। কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চকবাজার বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুন্দরবনকে ডাকাতমুক্ত করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে। এছাড়া বগুড়া, কুমিল্লা ও সিলেটেও অভিযান চালিয়ে প্রায় 150 জনকে আটক করা হয়। সাদাত শাহেদ, এখন।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে ইফতেখার রায়হান এবং নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই যেতে চাই ইফতেখার আপনার কাছে। ইফতেখার, এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কোনো মামলায় কি গ্রেফতার দেখানো হয়েছে কিনা, আর তাদের আদালতেও তোলার বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? রোশন, গত 24 ঘন্টায় গাজীপুরে 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য রয়েছেন, যুব মহিলা লীগের নেত্রী রয়েছেন, পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন। এবং এই যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু বিভিন্ন যে থানাগুলোতে রয়েছে সেই থানাগুলোতে আটক করেছেন, এবং এই থানাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিভিন্ন হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। পাশাপাশি গত শুক্রবার আকম মোজাম্মেল হকের বাসায় যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় একটি মামলা হয়েছে। পাশাপাশি একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন সেই ঘটনার একটি মামলা হয়েছে। অর্থাৎ বেশ কিছু মামলা রয়েছে, এবং এই মামলাগুলোতে কোন ঘটনার সাথে কোন মামলার সাথে কোন আসামি জড়িত সেটি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, এবং সেটির প্রেক্ষিতে তাদেরকে মামলার গ্রেফতার দেখানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু অনুসরণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা সহ যে কয়েকটি মামলা রয়েছে এবং বিভিন্ন থানায় যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে স্ব থানার যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাদেরকে আদালতের মাধ্যমে আজকে কারাগারে প্রেরণ করা হবে। পাশাপাশি যিনি সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জের চয়ন ইসলাম, তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তাকেও সিরাজগঞ্জ আইনি প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। তো যে প্রক্রিয়াটি আসলে যে আদালতে প্রেরণের সেই প্রক্রিয়াটি এখনো অনুসরণ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আসামিকে আদালতে যে তোলা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরে যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু বেশ জোরালো ভাবে চলছে, এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু এর আওতায় গ্রেপ্তার হচ্ছেন। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, তার কাছে নাসিম শুভ, তিনি জানাবেন সেখানকার সবশেষ তথ্য। ইফতেখার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট তারই অংশ হিসেবে নোয়াখালীর যেই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের অভিযানে 7 জন গ্রেপ্তার হয়েছিল। এছাড়া গতকাল দ্বিতীয় দিনের মতো সেখানে রাতভর অপারেশন পরিচালনা করেছে যৌথ বাহিনী, এবং গতকাল রাতভরও কিন্তু সেখানে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেটির নোয়াখালী জেলা কমিটির একজন সহ সম্পাদক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এছাড়া কিন্তু নোয়াখালীর বাকি যে 8টি উপজেলা এবং 8টি থানা রয়েছে সেসব এলাকায় কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে কিন্তু আমরা পুলিশ সুপারের মাধ্যমে কথা বলে জানতে পেরেছি। তো আমি কথা বলেছি হাতিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন গতকাল রাতভর হাতিয়াতে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেখানে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা প্রত্যেকেই পূর্বের বিভিন্ন ধরনের মামলার আসামি রয়েছেন, এবং তাদেরকে আজ দুপুরে কিন্তু আদালতে তোলা হয়েছে, এবং আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী কিন্তু তাদেরকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন এরা প্রত্যেকে কিন্তু পূর্বের বিভিন্ন হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলার আসামি, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এছাড়া গত সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়ার যে বিক্ষোভকে কেন্দ্র করে তাদের উপরে গুলিবর্ষণের যে ঘটনা, সেই ঘটনার পরপরে কিন্তু হাতিয়াতে অভিযান জোরদার করা হয়েছে। তো আমি কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পের যিনি ক্যাম্প কমান্ডার রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন শুধু হাতিয়াতে নয়, বাকি যে 8টি উপজেলা রয়েছে সেখানেও আসলে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং অপরাধীদের শনাক্তকরণের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তিনি জানিয়েছেন বাকি 8টি উপজেলাতেও যারা আসলে অপরাধী রয়েছে এবং বর্তমান সরকারকে যারা ব্যর্থ করতে চায়, যারা এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে এবং এটি আরো জোরালো হবে। এবং তিনি সতর্ক করে জানিয়েছেন নোয়াখালীতে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি যে শান্ত রয়েছে, কেউ যদি এই শান্ত নোয়াখালীতে অস্থিতিশীল করার কোনো পায়তারা করে এবং কোনো চেষ্টা করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস সেটিও জানিয়েছেন। তো যৌথ বাহিনীর হাতিয়ার যে অভিযান, এই অভিযানকে ঘিরে কিন্তু হাতিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন এই ধরনের অভিযান যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত থাকে। তো আমরা এখন রৌশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে যৌথ বাহিনীর যে অভিযান, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ।
অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ। এদিকে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। এ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা বলেন তিনি। জানান, নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এজন্য একাধিক কমিটিও করা হয়েছে। যারা শয়তান তারাই ধরা পড়বে। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। এখন যদি কোনো নির্দোষ কোনো ইসের মাধ্যমে হয়ে থাকে ওইটা তো প্রমাণ করতে হবে। আদালতের মাধ্যমে কেউ যদি নির্দোষ হয় আবার আদালতের মাধ্যমে তো প্রমাণ হইতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির পারভেজ হত্যা মামলায় সালমান এফ রহমান, পলক, শমশের মবিন চৌধুরী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার শুনানি শেষে আদেশ দেন আদালত। সরকারি কৌঁসুলি ওমর ফারুকি জানান, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ি থানার এসআই নাজবুল হাসান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড দেয় আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানা আরেকটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে মোহাম্মদপুরের 2টি মামলায় সাদেক খান ও শাহবাগ থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আদেশ দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে জামিন শুনানির কি অবস্থা, আর অস্থায়ী আদালত প্রাঙ্গণে যারা স্বজনরা আছে তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? বিডিআর হত্যা মামলায় যে আসামিরা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন তাদের নাম রয়েছে বিস্ফোরক আইনের মামলায়, তাদের আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শেষ হয়ে গিয়েছে। তবে বিচারক এখনো আদেশ দেননি এবং বিচারক যেটি জানিয়েছেন আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যে কোনো মুহূর্তে আজকে অথবা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তিনি আদেশ দিতে পারেন। তবে আদেশটি হবে আজকের ডেটে এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে আজকে প্রায় 300-এরও বেশি আসামির জামিন আবেদন করেছেন এবং আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন যে তারা বিভিন্ন সময়ে সাজা খেটেছেন, অর্থাৎ 3 থেকে 10 বছরের সাজা খেটেছেন এমন আসামিদের সংখ্যায় সবচেয়ে বেশি আজকে জামিন যারা আবেদন করেছেন। পাশাপাশি যারা খালাস পেয়েছেন, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে 178 জন খালাস পাওয়া আসামিদের মধ্যে জামিন পেয়ে তারা কারামুক্ত হয়েছেন। বাকি যে 100 জন আসামি রয়েছেন তাদেরও আজকে এই জামিন আবেদন করেছেন। পাশাপাশি এখানে 256 জনের মতো বা এর কম বেশি এই সংখ্যাটি আমরা দেখেছি আদালতে যে তারা আজকে জামিন আবেদন করেছেন। কারো 10 বছর, কারো 5 বছর, কারো 8 বছরের সাজা খাটা ইতিমধ্যে শেষ হয়েছে, তাদের আজকে জামিন আবেদন করেছেন এবং আজকে একজন সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় আমরা আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছি সাক্ষ্য পরবর্তী সময়ে যে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি আসলে বাকি যারা আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলেছে কিনা, তিনি প্রধান সাক্ষী রয়েছেন। তবে তিনি বলেছেন আসামিপক্ষের আইনজীবী যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি কোনো আসামির বিরুদ্ধে তিনি নাম বলেননি যে তারা যে জড়িত রয়েছেন এই হত্যাকাণ্ডের যে বিস্ফোরক আইনের মামলায় রয়েছে সে মামলায়। এছাড়া এখন পর্যন্ত এই বিস্ফোরক আইনের মামলায় 1300 সাক্ষীর মধ্যে 285 জনের সাক্ষ্য এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ নিতে পেরেছে। তবে কেরানীগঞ্জ কারাগারের পাশের যে অস্থায়ী আদালত এখানে আজকে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণটি শেষ হয়েছে। তবে কিছুক্ষণ মধ্যেই আমাদেরকে বলেছিলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে কিছুক্ষণের মধ্যে হয়তো আদেশ হতে পারে। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে আজকে আদেশ না হলেও 1 থেকে 2 দিন সময় লাগবে। এখানে বিচারক পর্যালোচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন যে বিভিন্ন মেয়াদে যে সাজা খেটেছেন তাদের যেই জামিনের আবেদনগুলো পড়েছেন এই বিষয়গুলো তিনি বিচার বিশ্লেষণ করবেন যে তারা আদতে জামিন পাওয়ার যোগ্য কি যোগ্য না এই বিষয়গুলো দেখবেন। আবার বিশেষ করে অনেকে তো বিভিন্ন মেয়াদ রয়েছে, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 8 বছর। বিশেষ করে অনেক আসামি থাকার কারণে আসলে আরেকটু সময় লাগবে বলছেন এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে বিচারক তিনি এই নথিগুলো পর্যালোচনা
পর্যালোচনা করবেন। পাশাপাশি যেহেতু একটি মামলার মধ্যে চার্জশিট হয়েছে দুইটি, সেই দুইটি চার্জশিটের মধ্যে অনেকের নাম রয়েছে, আবার কারো কারো নাম বাদ পড়েছে, সেই কারণে আসলে আরেকটু সময় লাগবে বলছেন। এখানে বিচারক আইনজীবীদেরকে বলেছেন যে তিনি নথিগুলো পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে পরবর্তীতে হয়তো এই বিষয়ে তিনি আদেশ দিবেন এবং পরবর্তী আবার কবে এই শুনানি অনুষ্ঠিত হবে সেই আদেশটিও দিবেন। এই ছিল কেরানীগঞ্জ অস্থায়ী আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য পাচারের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। সার্ভার থেকে এনআইডি তথ্য পাচারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, ইউসিবি ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মহিলা বিষয়ক অধিদপ্তর। ইসি বলছে 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করে নাগরিকদের তথ্য তৃতীয় পক্ষের কাছে সরবরাহের প্রমাণ মিলেছে। ইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং চুক্তি বাতিল করা হবে না এই মর্মে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। চট্টগ্রামের বলুয়ার দিঘিতে জাফর সওদাগর কলোনিতে আগুনে পুড়ে মারা গেছেন স্বামী এবং স্ত্রী। এই ঘটনায় একই পরিবারের আরও 2 জন সহ গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, যেটি ভয়াবহ হয়ে 5 মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে, কেড়ে নেয় নিম্ন আয়ের মানুষের সহায় সম্বল। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। আগুনে পুড়ে কয়লা হয়েছে মাথার ঘাম পায়ে ফেলা নগদ 2.5 লাখ টাকার সম্বল। তিল তিল করে সঞ্চয় করা 200 বা 1000 টাকার নোটগুলোর এখন কোনো মূল্যই নেই হকার মোতালেব মিয়ার কাছে। আগুনে কোনো মতে পরিবার নিয়ে নিরাপদে বের হতে পারলেও বসত ঘরের সাথে পুড়েছে স্বপ্নের ভবিষ্যৎ। আগুন লাগিয়া এখানে আমাদের জানলে বাড়িতেই কষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাড়ি করতে পারিনি। এখন আমরা যে এক গ্লাস পানি খাবো সেই টাকাও নেই আমাদের সাথে। সোমবার ভোর 6:30টার দিকে একটি বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলুয়ার দিঘির জাফর কলোনিতে। অনেকেই পরিবার ও জীবন নিয়ে কোনো মতে বেরিয়ে যেতে পারলেও আগুন কেড়ে নেয় ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তারের প্রাণ। দগ্ধ হন তার পরিবারের আরও 2 সদস্য সহ 4 জন। আমার 2.5 লাখ টাকা আনছি, বেড়া করে তাইকে কত কষ্ট করে জমাইছি। এই টাকা নিয়ে বাইক নিয়ে একটা ঘর উঠাবো, বাড়ির মধ্যে ঘর দুয়ার কিচ্ছু নাই আমাদের। সে বলছে যে আমি আমার বউ বাচ্চা নিয়ে দ্রুত আগুন বোর্ড থেকে লাগার সাথে সাথে যখন দেখতে পাইছি আমরা নিজেরা জান নিয়ে বেরিয়েছি, সাথে সাথে বেরিয়েছি। যদি আর 1 মিনিট দেরি হইতো হয়তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থাকা। খাট, আলমারি, হাড়ি পাতিল তো আছেই, কারো গেছে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জমানো অর্থ, কারো সোনাদানা, কাপড়, সেলাইয়ের রুজি বা পানের দোকানের কামাই। আগুন মাথার উপরে দিয়ে শক্তি মেলছে আগুনটা, তারপর কোনো মতো দরজার মধ্যে লাথি দিয়ে দরজা এক সেট পুড়ে গেছে, আর এক সেট দিয়ে লাথি মেরে তারপর ফোলা জামাই লইয়ে তাড়াতাড়ি করে ধুম করে বাড়িছি। টাকা আমি ফরমেশনের জন্য টাকা চলে আনছিলাম 1 সপ্তাহ আগে, পরে ফলবার ঈদের পরে সব কিছু 4 লাখ টাকা আর যা জিনিসপত্র আছে এই সব আছে নেওয়া ভাই। ফায়ার সার্ভিস জানায় তাদের 2টি ইউনিটের 4টি গাড়ি আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় তাদের। অপ্রিয় হলো সত্য, এখানে আসলে নিকটস্থ আমার গাড়ি থাকতে হয়েছে প্রায় এখান থেকে আরও প্রায় 600 গজ দূরে। সেখান থেকে ডেলিভারি হুস এনে দীর্ঘ পরিশ্রম করে তারা অগ্নি নির্বাপন করেছে এবং নিয়ন্ত্রণ এবং নির্বাপন করেছে। সব মিলে টোটাল 10 লক্ষ টাকার মতো নগদ, এবং স্বর্ণের পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 5 ভরি, আর অন্যান্য যাবতীয় হচ্ছে প্রায় 30 লাখের ক্ষয়ক্ষতির পরিমাণ। যেহেতু এটাতে ক্ষয়ক্ষতি আরও সংখ্যা আছে, সবাই এখানে নাই, সেই ক্ষেত্রে ওদের থেকে ডিটেলসটা নিয়ে আমরা জানাতে পারবো। এ ঘটনায় দগ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এজেন্সির গাফিলতির কারণে কোনো মুসল্লি হজ করতে না পারলে মন্ত্রণালয় কোনো দায় নেবে না বলে সাফ জানিয়ে দিলেন ধর্ম উপদেষ্টা। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্যান্যদের চেয়ে বাংলাদেশে বিমান ভাড়া কম। আগামীতে হজ যাত্রীর সংখ্যা বিবেচনায় বৈধ এজেন্সির সংখ্যা কমতে পারে বলেও আভাস দেন উপদেষ্টা। দেবরাজ দেবের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ থেকে গত বছর 85,000-এরও বেশি ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র হজ পালন করতে মক্কায় যান। হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও প্রতি বছরই শেষ মুহূর্তে দেখা যায়
নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। এবছর হজ পালনে বিশৃঙ্খলা এড়াতে ও সৌদি সরকারের নিয়মের মধ্যে হজ পালনে শুরু থেকেই তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারের সেই উদ্যোগের অগ্রগতি জানাতে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা। ব্রিফিংয়ে উপদেষ্টা 14 ফেব্রুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে অবশ্যই সব ধরনের চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এজেন্সির কারণে কোনো মুসল্লি হজ পালন করতে না পারলে মন্ত্রণালয় কোনো দায় নেবে না। চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। আর অর্ধেক এখনো বাকি আছে, সময় আছে মাত্র 4 দিন। এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে টাইম বাড়ান, এটা আমাদের সুযোগ নাই, এটা আমাদের হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের ব্যাপার। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। বিমান ভাড়া কমানোর ইস্যুতে উপদেষ্টা বলেন, অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে ভাড়া অনেকটাই কম। তবে আগামীতে সৌদি সরকার অনুমোদন দিলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদেশি এয়ারলাইন্সগুলোকেও যুক্ত করার চেষ্টা করা হবে। ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রিজ, বাংলাদেশের প্যাকেজ কোনো ক্রমেই বেশি নয়, কোনো ক্রমে বেশি নয়। পাকিস্তান ধরেন, ভারত ধরেন, বোম্বে থেকে ফ্লাই করবে, কম হবে না। তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড ক্যারিয়ারের অনুমতি পাই, তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস, গালফ এয়ার অথবা কাতার এয়ারওয়েজের সাথে আমরা কম্পিটিশনে যাব। সংবাদ সম্মেলনে ওমরার টিকিট নিয়ে সিন্ডিকেটে কারা জড়িত তাদের চিহ্নিত করতে 13 সদস্যের টাস্ক ফোর্স করা হয়েছে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হাজিদের সাথে ধর্ম উপদেষ্টা আরো বলেন, এজেন্সির সংখ্যা কমানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে সরকার। আগামীতে হজ যাত্রীর সংখ্যা বিবেচনা করে এজেন্সির অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ধর্ম উপদেষ্টা। দেবরাজ দেব, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক। আগামী 12 ফেব্রুয়ারি 2 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে প্রতিরক্ষা, বাণিজ্য এবং চীনের প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। এছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর বিশেষ গুরুত্ব পেতে পারে দুই নেতার আলোচনায়। ভারতের পররাষ্ট্র সচিব জানান, আঞ্চলিক ইস্যুতে বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। আরও জানাচ্ছেন তানভীর জনি। ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অবৈধ অভিবাসীকে বের করে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও সম্প্রতি কয়েদি স্টাইলে 104 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তালিকায় আছে আরও 487 ভারতীয় নাগরিকের নাম। ভারত সরকারের তথ্য বলছে, গেল 16 বছরে 15,000-এর বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়েছে। ভারতীয়দের ফেরত পাঠানোর পরই মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি ঘোষণা করলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আগামী 12 ও 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি। পররাষ্ট্র সচিব আরও জানান, অবৈধ অভিবাসীদের জাতীয়তা যাচাই করবে ভারত। এরপরই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। On the issue of mistreatment, it's a valid issue to raise, and we continue to emphasize to U.S. authorities that there should be no mistreatment of deportees. But this is a continuing exercise and conversation, and we will continue to take up any instances of mistreatment. 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব জানান, আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হতে পারে দুই নেতার মধ্যে। We would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities in this regard. As to whether the issue will come up in discussions in Washington DC, I can't prejudge right now. There will be discussions on the regional and international situation. এছাড়াও বিশ্লেষকদের আভাস, দুই নেতার বৈঠকে উঠে আসবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবেলায় করণীয় পদক্ষেপ। তবে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বহুজাতিক অবকাঠামো উদ্যোগ ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডর, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দাঁড় করানো। উচ্চাভিলাষী এই প্রকল্পে বিনিয়োগ থাকবে গৌতম আদানির।
ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতির উদ্বেগের মধ্যেই মোদির এবারের যুক্তরাষ্ট্র সফর। ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ গুরুত্ব পাবে আলোচনায়। গেল 2 দশক ধরে সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক ক্রমাগতভাবে জোরদার করেছে নয়াদিল্লি, ওয়াশিংটন। উন্নত প্রযুক্তির সমরাস্ত্র তৈরিতে মার্কিন প্রযুক্তিতে প্রবেশাধিকার চাই ভারত। এছাড়াও তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে 2 নেতার বৈঠকে। ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থবছরে 118 বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে 2 দেশের মধ্যে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসের মসনদে বসার পর এটি হবে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর। তানভীর জানি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। জানুয়ারিতে বিশ্বজুড়ে ক্লাবগুলো খেলোয়াড় কিনতে খরচ করেছে $235 কোটি। বছরের এই সময় ট্রান্সফার উইন্ডোর হিসেবে যা নতুন রেকর্ড। বিস্তারিত ফারহান হাসানের প্রতিবেদনে। দিন দিন ক্লাব ফুটবলে বাড়ছে অর্থের বিনিয়োগ। খেলোয়াড়দের বেচাকেনায় মোটা অঙ্কের টাকা ঢালছে ইংল্যান্ড ও সৌদি ক্লাবগুলো, যার প্রভাব পড়েছে সবশেষ ট্রান্সফার উইন্ডোতেও। ফিফার প্রতিবেদন অনুযায়ী গেল বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার 58% বেশি খরচ হয়েছে। আগের রেকর্ডটি হয়েছিল 2023 সালের জানুয়ারিতে প্রায় $157 কোটি। এবার বেড়েছে 47.1%। গত 1 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট 5,863 জন খেলোয়াড়ের দলবদল হয়েছে। জানুয়ারির দলবদলের হিসাবে এটা নতুন রেকর্ড, যা গেল বছরের চেয়ে 19.1% বেশি। আন্তর্জাতিক খেলোয়াড় কেনাবেচায় এই উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। টাকার অঙ্কে সংখ্যাটা $62 কোটি 16 লাখ। এর মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে $22 কোটি 40 লাখ। অবশ্য একজন খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। অ্যাস্টন ভিলা থেকে কলম্বিয়ান ফরওয়ার্ড জন দুরানকে প্রায় $8 কোটি দলে টেনেছে সৌদি প্রো লিগের দলটি। খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্সের ক্লাবগুলো, $37 কোটি 10 লাখ। জার্মান ক্লাবগুলো খরচ করেছে $30 কোটি উপরে। পর্তুগিজ ক্লাবগুলো আয় করেছে প্রায় $16 কোটি। এছাড়া যুক্তরাষ্ট্র দলগুলো খরচ করেছে $14.5 কোটি। নারী ফুটবলও এবারে দলবদলে পুরানো রেকর্ড ভেঙে গেছে। দলবদল হয়েছে মোট 455 জন খেলোয়াড়ের। ক্লাবগুলো এবার মোট খরচ করেছে $58 লাখ। আগের রেকর্ড খরচের চেয়ে যা 180.6% বেশি। ফারহান ইসান, এখন। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। হাসিনার ষড়যন্ত্র প্রতিরোধে দ্রুতই নির্বাচনের তাগিদ নেতাদের। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের সহায়তায় কার্যক্রমের উদ্বোধন। ডেভিল হান্টে গাজীপুরে এখন পর্যন্ত আটক 182। নতুন 2 মামলায় আনিসুল পলক সহ আসামি 7। রিমান্ডে সাবেক আইজিপি। শাহবাগে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ। নতুন বাস চলাচল পদ্ধতিতে শ্রমিক মালিক পক্ষের অসন্তোষ। সড়কে গণপরিবহন কম। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।